বর্তমান বঙ্গ রাজনীতিতে সবথেকে আলোচিত বা চর্চিত বিষয় হল সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি সাম্প্রতিক সময়ে একদম বঙ্গ রাজনীতিকে আবার সেই বাবরি মসজিদ নামে উত্তাল করে তুলেছেন। বেলডাঙায় তিনি ঘোষণা করেছেন যে সেখানে দাঁড়িয়ে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন, আর তারপর থেকেই সরগরম হয়ে উঠেছে আর রাজনীতির পারদ চড়তে শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ জেলাসহ সারা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখুন, এটা হওয়া একদমই স্বাভাবিক, কারণ প্রতিদিন তো কোথাও না কোথাও মন্দির বা মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই নেতা বা এমএলএ তিনি বাবরি নামটা কেন নিয়ে চলে এলেন, এটাই সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে। এবং এটা বলা বাহুল্যই যে তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাবরি মসজিদ বিষয়টাকে উত্থাপন করেছেন, এবং তারপর থেকেই তার যে কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ বা তার যে বয়ান, সেটা তার যে দল ছিল, অর্থাৎ সদ্য যে দল তাকে বহিষ্কার করে দিয়েছে, অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল, তাদের সঙ্গে কোনোভাবেই যাচ্ছিল না। এবং তারপর থেকেই দীর্ঘ টানাপোড়েনের পরে, অর্থাৎ একটা মন কষাকষি বা অন্তরের একটা টানাপোড়েনের পরে তাকে আলটিমেট বহিষ্কার করা হয়েছে, এবং সেটা একদমই সমর্থনযোগ্য, যথাযোগ্য। কারণ সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার ঠিক প্রাক্কালেই এই বিধায়কের এমন মন্তব্য বা এমন কার্যকলাপ রাজ্যের যে ধর্মীয় বাতাবরণ বা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাতাবরণ রয়েছে, সেটাকে একটা উস্কানিমূলক বিষয় কাজ করছে বা কাজ করছিল বলা যেতে পারে। এবং তার পরবর্তী এই যে সিদ্ধান্ত, সেটাকে একদম খুব ভালোভাবেই তাদের দল যেমন নিয়েছে, তেমনই আমাদের মতো যারা ব্যক্তিরা রয়েছে আমরা খুব ভালো চোখেই এটাকে দেখছি বলা যেতে পারে। খুব ভালো কাজ করেছে, একদম পেছনে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছে। কিন্তু আজকে একটা বিষয় আপনাদের সামনে আনবো, একটু খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করব যে এই যে হঠাৎ বাবরি মসজিদ বিষয়, তারপরে তাকে দল থেকে বহিষ্কার এবং দল থেকে সাসপেনশনের ঠিক পরেই এই হুমায়ুন কবির তিনি আবার নতুন দলের বিষয় সামনে নিয়ে চলে এসেছেন। চলতি মাসেই, অর্থাৎ ডিসেম্বরেই তিনি নতুন দল, সেখানে তাদের নাম এবং লোগো সব কিছু সামনে নিয়ে আসবেন, বা নতুন দলের কারা কারা দায়িত্বে থাকবেন সমস্ত কিছু সামনে নিয়ে আসবেন। অর্থাৎ বলা যেতে পারে বঙ্গ রাজনীতিতে আরেকটা পলিটিক্যাল পার্টি যোগ করতে চলেছেন তিনি। তো এর নেপথ্যে কী রাজনীতি রয়েছে বা তার কী উদ্দেশ্য রয়েছে? দেখুন, খুব সিম্পল বিষয়, একটু সাধারণভাবে চিন্তাভাবনা করুন, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। হুমায়ুন কবিরের বর্তমানে যে বক্তব্য বা তার যে আচরণ, তিনি কিছুদিন আগেই বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ বহিষ্কার হওয়ার আগেই বক্তব্য দিয়েছিলেন যে 6 ডিসেম্বর তিনি বাবরি মসজিদের ভিতপ্রস্তর স্থাপন করবেন, এবং রেজিনগর টু বেলডাঙা এই বিশাল ওয়েটা তাদের দখলে থাকবে, এবং তার বক্তব্যে স্পষ্ট একটা বার্তা ছিল যে মুসলিমদের দখলে থাকবেন। তার মানে কি, তিনি নিজেকে একটা মুসলিম সমাজের মাসিহা হিসাবে উঠিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু কেন? এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে বা কী রাজনৈতিক স্বার্থ রয়েছে? খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। দেখুন, সদ্য তো তিনি বহিষ্কৃত হয়েছেন, এবং বহিষ্কার হওয়ার সাথে সাথেই তিনি নতুন দলের লোগো, কারা কারা দায়িত্বে থাকবেন, নেতা টেতা হেনা তেনা, এই সমস্ত কিছু, কটা আসনে তিনি প্রার্থী দিতে চলেছেন, কোন কোন জায়গায় কে কী বিষয়ে তার দলের দায়িত্ব নেবে, সব বিষয় তিনি একদম সামনে নিয়ে চলে এসেছেন। এটা তো আর হঠাৎ করে সে মঙ্গল গ্রহ থেকে রাতারাতি মেল মারফত করে দিল, সেটা তো হতে পারে না কোনো দিন। তার তার এই প্ল্যানটা অনেকটাই প্রিভিয়াস প্ল্যান এবং সুচতুর প্ল্যান। এবং তিনি যখন একটা রাজনৈতিক দলে থেকে এই ধরনের ভেতরে প্ল্যানগুলো চালিয়ে যাচ্ছিলেন, তার দলবিরোধী কাজ। এবং তার উদ্দেশ্য কী রয়েছে? তার একটা দলে থেকে এই ধরনের আলাদা একটা পলিটিক্যাল পার্টি ফরমেশন করার পেছনে মুখ্যত একটা উদ্দেশ্য থাকতেই পারে, যে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা। কারণ যদি সেটা না হতো, তাহলে তিনি তার নিজের দলে থেকে নিয়ে কাজ করতে পারতেন। যদিও তিনি বারবার দল বদল করেন, কারণ আমরা যদি একটু আগে দেখি যে 2019-এর লোকসভা নির্বাচনে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বিজেপি মনোনীত লোকসভার প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির। নমস্কার, আমি হুমায়ুন কবির, 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23 এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার।
এবং তারপরে তিনি আবার হঠাৎ করে দলবদল করে তৃণমূলে চলে যান এবং তারপরে এমএলএ হয়ে যান। এমএলএ হওয়ার পরে তার হঠাৎ করে মনে হলো যারা গোটা মুর্শিদাবাদে আমার একটা কবজা দরকার রয়েছে, রাজনৈতিক ক্যাপচার দরকার রয়েছে, এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম দুরুম-দারাম মন্তব্য করে বসতেন আর কি। তো সেই মন্তব্যের মাপকাঠি বা মাত্রা এমনটাই চলে গেছে যে তার দল পর্যন্ত সেটাকে আর মেনে নিতে পারেননি, দল থেকে লাথ মেরে বের করে দিয়েছে। কিন্তু এই সমস্ত ঘটনাক্রমকে একটা সূত্রে বাঁধুন। সামনেই আর হাতে গোনা একটা মাস মাঝখানে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা রয়েছে। যেমনটা মমতা ব্যানার্জি বললেন যে অনেক রকম ব্যক্তি বিভিন্ন রকমভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করতে পারে, এবং সেই দিকে তিনি তার দলকেও নির্দেশ দিলেন যে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কেউ যেন এই ধরনের বাতাবরণ ক্রিয়েট না করতে পারেন। কিন্তু তার দলের মধ্যে থেকে নিয়েই এই ধরনের লোকেরা যখন এই ধরনের মুসলিম সমাজের মসিহা হিসাবে উঠে আসার চেষ্টা করছেন, তখন তার একটা অন্য উদ্দেশ্য রয়েছে। এবং আমরা সাম্প্রতিকভাবে যেটা জানতে পারছি যে এআইএমআইএম, আসাদুদ্দিন ওয়েসির যে রাজনৈতিক দল, তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দেন, মানে বিধানসভা বা লোকসভা হোক, সেখানে কিন্তু তারা প্রার্থী ঘোষণা করে। যেমনটা আমরা সাম্প্রতিক বা সদ্য যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেল বিহারে, সেখানে আমরা দেখতে পেলাম যে আসাদুদ্দিন ওয়েসির সেই এআইএমআইএম তারা কিন্তু প্রার্থী দিয়েছিল, আর তারা এবার ঘোষণা করেছে যে ওয়েস্ট বেঙ্গলেও তারা প্রার্থী দিচ্ছে। অর্থাৎ সেখানে একটা তারা হঠাৎ করে উড়ে এসে কেন জুড়ে বসতে চাইছেন। আর এর সঙ্গে যদি আমরা আরেকটু অ্যাটাচ করি এখানে এই হুমায়ুন কবিরের নতুন যে পলিটিক্যাল পার্টি, তিনিও আরেক দিক থেকে দাঁড়িয়ে মুসলিম সমাজের মাসিহা হওয়ার চেষ্টা করছেন, এবং তার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীদের যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা রয়েছে। তো এই সামগ্রিক যে এই যে রাজনৈতিক দল যেগুলো যে তিনটের কথা বললাম, তারা কিন্তু বেসিক্যালি যে ইলেকশনটাকে মুখ্যত তারা যে তাদের ভোট ব্যাঙ্কটাকে ইউজ করার চেষ্টা করছে, সেটা কিন্তু কমপ্লিটলি মুসলিম সমাজের যে ভোট ব্যাঙ্ক রয়েছে। এবারে বঙ্গ রাজনীতির দিকে একটু তাকান। বঙ্গ রাজনীতিতে বলা হয় যে মুসলিম সমাজের একটা কাট্টা ভোট ব্যাংক টোটালটাই চলে যায় রাজ্যের যে শাসক দল তৃণমূল, তাদের ঝুলিতে। অর্থাৎ তাদের উপরে একচ্ছত্র একটা আধিপত্য রয়েছে তৃণমূল কংগ্রেসের, গোটা ইউনাইটেড যে মুসলিম ভোট ব্যাংক ওয়েস্ট বেঙ্গলের, তাদের উপরে। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে সামনে যখন বিধানসভা নির্বাচন, সেই সময় দাঁড়িয়ে নিয়ে এই ধরনের যে রাজনৈতিক দলগুলো, আর তার মধ্যে তো এই হুমায়ুন কবির, তিনি তো অ্যাগ্রেসিভলি যেভাবে মুসলিম সমাজের বা মুসলমানদের মাসিহা হওয়ার চেষ্টা করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে তার যে রাজনৈতিক দল রয়েছে তাদের মুখ্যত উদ্দেশ্য। এবং ঠিক ইলেকশনের আগেই বাবরি মসজিদের কথা ঘোষণা, মানে সেই বিতর্কিত বিষয়টাকে নিয়ে এসে অন্যান্য বিভিন্নভাবে তিনি নাম নিয়ে এই মসজিদ স্থাপন করতেই পারতেন। কারণ শুরুতেই যেটা বললাম যে প্রতিদিন রাজ্যের বা দেশের কোথাও না কোথাও নতুন মন্দির হচ্ছে বা নতুন মসজিদ তৈরি হচ্ছে, তাতে কারোর কোনো অবজেকশন নেই। হঠাৎ করে তার এই নামটা বাবরি মসজিদ, এবং এই নামটাতে এই বিতর্কিত বিষয়টা যখন তিনি সামনে উঠিয়ে নিয়ে আসলেন, তারপরেই কিন্তু এটা নিয়ে ঝড় উঠেছে। অর্থাৎ তিনি এই বিতর্কিত যে বিষয়টাকে সামনে উঠিয়ে আনার পেছনে মুখ্যত তার যে কাজ করছিল, যে মাইন্ড বা স্ট্র্যাটেজি যেটা কাজ করছিল, সেটা হচ্ছে তিনি মুসলিম সমাজের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যে দেখো, যে আমি আছি তোমাদের একমাত্র মাসিহা, আমি তোমাদের জন্য লড়াই করছি, বা সেই বাবরি মসজিদ বিষয়টাকে যদি স্থাপন করতে পারে কেউ ভারতবর্ষের বুকে, তাহলে আমি আবার ফিরিয়ে আনতে পারবো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যটা কি? রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে এই যে একটা বৃহত্তর মুসলিম ভোট ব্যাংক, যেটা তৃণমূলের ঝুলিতে একচ্ছত্রভাবে বা এককাট্টা হয়ে পড়ে, তার মধ্যে একটা বড় অংশকে কেটে সেপারেট করে দেওয়া। এবং তার সঙ্গে এই যে এআইএমআইএম এর কথা বললাম, তারাও কিন্তু মুসলিম ভোট ব্যাংকের ওপরই রাজনীতিটা করে। তো তাহলে তাদেরও একটা বড় অংশ এই জায়গাটা চেষ্টা করছে যে এই যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক, সেটাকে কিছুটা অংশ কেটে আলাদা করে নেওয়া। এবং আইএসএফ রয়েছে, তাদেরও একটা বিরাট সাপোর্ট রয়েছে মুসলিম ভোট ব্যাংকের। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, মানে বেসিক্যালি যেটা বিজেপি বারবার করে বলে যে তৃণমূল কংগ্রেসের মূল শক্তি হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, তাহলে সেই মুসলমানদের ভোট ব্যাংককে আলাদা আলাদাভাবে কেটে নেওয়ার জন্য একটা বৃহত্তর বিষয় এখানে কাজ করছে। কারণ হুমায়ুন কবিরের যে যতগুলো, তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন যে কতগুলো কেন্দ্রের, মানে 294টার মধ্যে কতগুলো কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন, এবং কারা কারা তার নেতা হতে চলেছে, কোন কোন জায়গায় কে কে দায়িত্ব পেতে চলেছে, এই সমস্ত কিছু, বা তার দলের লোগো, সেটা আগে থেকে ঠিক করা রয়েছে। অর্থাৎ 294টা কেন্দ্রের মধ্যে যদি অর্ধেক কেন্দ্রেও তিনি প্রার্থী দেন, তাহলেও কিন্তু তার পক্ষে
ক্ষমতায় আসা সম্ভব নয়, বা নতুন একটা পলিটিক্যাল পার্টি ফরমেশন করে নিয়ে রাতারাতি 1 মাসের মধ্যে তিনি জিতে নিয়ে একটা বিরাট সংখ্যক আসন নিজের ক্যাপচারে করে নেবে, এটা কিন্তু একদম অবাস্তব বা অলিকে একটা কল্পনা বলা যেতে পারে। তাহলে এই কল্পনায় ভেসে যাওয়ার মতো বান্দা তো তিনি নন অবশ্যই। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি বা রাজনৈতিক কোনো পলিটিক্যাল বড় কোনো পাওয়ার তার পেছনে কাজ করছে, বা স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড তার পেছনে কাজ করছে। এবং এটাকে সবগুলোকে যখনই এক সূত্রে গাচ্ছি না, তখনই আপনাদের একদম পরিষ্কার স্পষ্ট চোখের সামনে দেখুন যে মুসলিম ভোট ব্যাঙ্ক, ইউনাইটেড যে মুসলমানদের যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্কটা যেটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে চলে যায়, সেই ভোট ব্যাঙ্কটাকে কেটে 3টে পোর্শনে কমপ্লিটলি ভাগ করে দেওয়া, মানে বিভিন্ন বিভিন্ন আসনে যে মুসলিম ভোট ব্যাঙ্কটাকে সেটাকে এক একটা এই ধরনের পলিটিক্যাল পার্টিগুলো তারা আলাদা আলাদাভাবে কেটে নিজেদের ঝুলিতে নিয়ে নেওয়া, বা তৃণমূলের ভোট ব্যাঙ্কটাকে কেটে অর্ধেক করে দেওয়ার একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে এদিকে এগোচ্ছে। তাহলে কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে এই যে হুমায়ুন কবির তিনি যে কথাবার্তা বলছেন বা তিনি যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে সেটা কিসের জন্য? তার মূল টার্গেট বা যেটা বলা যায় যে এআইএমআইএম হোক বা এই যিনি হুমায়ুন কবির, তার যে কি পলিটিক্যাল পার্টি আসবে সেটা তিনি ঘোষণা করবেন আর কিছুদিনের মধ্যেই 22শে ডিসেম্বর তিনি বলেছেন যে তার নতুন পলিটিক্যাল পার্টি ঘোষণা করার দিন আসছে। তো সেখানেও আমরা টোটালটাই যদি একবারে দেখি যে এখানে প্রত্যেকেরই টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল, তাদের ভোট ব্যাঙ্কটাকে কেটে ডিভাইড করে দেওয়া। অর্থাৎ প্রত্যেকেই এখানে ফোকাস করছে এই ধরনের যারা পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আইএসএফ হোক বা এআইএমআইএম হোক বা এই হুমায়ুন কবিরের রাজনৈতিক দল হোক, তারা কিন্তু মূলত এখানে যে ফাইটটা করতে চলেছে সেটা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফাইটটা করতে চলেছে। এটা এবং তারা যে ইউনাইটেডলি এই ফাইটটা করতে চলেছে, মানে মূল ফোকাস যদি এক জায়গা থাকে, ওই যে বলে না যে শত্রু মানে আমার বন্ধু, এরকম টাইপের একটা স্ট্র্যাটেজি যদি পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে আমরা একটু ধরি, তাহলে কিন্তু বলা যেতেই পারে যে এদের সামগ্রিক মূল ফোকাসটা একটা ওয়েতে কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে এদের পেছনে কি এরা কি খুব একটা যাকে বলা যায় যে পলিটিক্যালি ডাইভার্টেড বা পলিটিক্যালি একটা ছন্নছাড়া ভাব নিয়ে তারা কি রাজনৈতিক দলটা করতে এসছে, বা তারা কি প্রার্থী ঘোষণা করতে এসছে, বা রাজনৈতিক গ্রাউন্ডে বিধানসভায় লড়াই করতে এসছে? না, এটা যদি বলা হয় তাহলে কিন্তু একটু ভুল বলা হবে। নিশ্চয়ই এদের পেছনে কোনো না কোনো বৃহত্তর শক্তি কাজ করছে, রাজনৈতিক শক্তি, সেটা বুঝতে যে কোনো ছোটোখাটো পলিটিশিয়ানেরও খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। যেটা আমরা কিন্তু সহজে একটু অনুমান করতে পারছি যে হয়তোবা এদের পেছনে বৃহত্তর এমন কোনো স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান কাজ করছে বা মাস্টার মাইন্ড কাজ করছে, যারও মূল টার্গেট হচ্ছে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা। অর্থাৎ তার যে কোর ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্কটাকে কেটে আলাদা করে দেওয়া। আর আলাদা করে দেওয়া মানে কি? কোমর ভেঙে দেওয়া। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দাও, মানে ইউনাইটেড যে ভোটটা রয়েছে সেই ভোটের কোমর ভেঙে দাও, মানে এই দলটারই কোমর ভেঙে যাবে। তো এই বিষয়টা আমার মনে হলো যে আপনারা বুঝতে পেরেছেন কি না, বা কতজন এই বিষয়টাকে ধরতে পারছেন, তাই আমি আপনাদের সামনে একটু সহজভাবে নিয়ে আসলাম বিষয়টাকে। এবার বাকিটা আপনাদের ওপরে বেস করে, এবং এই টোটাল সামগ্রিক যে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সেটা হয়তো বা তৃণমূল কংগ্রেস ধরতে পেরেছে, বা তৃণমূল সুপ্রিমো যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি হয়তো ধরতে পেরেছেন বলেই তাকে এক লাথ মেরে দল থেকে বের করে দিয়েছে এখানে। তো যাই হোক, দলের ভেতরে থেকে দলবিরোধী কাজ করা তো একটা বিষয়, সেটা তৃণমূল কংগ্রেসের স্বতন্ত্র সিদ্ধান্ত। কিন্তু এটা আমরা যদি যারা এই ধরনের নিউট্রালি বা দূর থেকে এই দলগুলোকে দেখছি, রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে দেখছি, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কে এই হুমায়ুন কবির, বা তিনি কেন হঠাৎ করে এই ধরনের বাবরি মসজিদটাকে সামনে নিয়ে এসে এই রাজ্যের মধ্যে যে একটা সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতির বাতাবরণ রয়েছে সেটা ভোটের আগে আগে হঠাৎ করে চুলকানি তার পেছনে শুরু করেছেন। এটা আমাদের মনে অনেক দিন আগে থেকে ক্রিয়েট করতে যাচ্ছিল যে তিনি হঠাৎ করে মুসলিমদের মাসিয়া হয়ে গিয়ে এমন এমন বিষয়, এমন এমন কথাবার্তা বলে দিচ্ছেন যেটা রাজ্যে যে কোনো মুহূর্তে একটা যাকে বলা যায় যে সাম্প্রদায়িক বিষয় নিয়ে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে। তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে তার দল তৃণমূল কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, বা রাজ্যের যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, কারণ কিছুদিন আগে আমরা শুনেছি যে সেখানকার খোদ ডিএসপিকে তিনি একদম প্রেস কনফারেন্স করে নিয়ে থ্রেট দিচ্ছে, ওপেনলি থ্রেট দিচ্ছে, এবং একাধিক পুলিশ অফিসারের নাম উল্লেখ করছে, বা এসপি বা এই জাতীয় যারা পুলিশ অফিসাররা রয়েছে, র্যাঙ্কেড অফিসার, তাদের নাম উল্লেখ করে কমপ্লিটলি একটা হুমকির ভাষায় তিনি প্রেসকে বাইট দিচ্ছে।
বা সাংবাদিকদের মারফত তিনি, সংবাদ মাধ্যমের মারফত তিনি বার্তা দিচ্ছে যে এতটা পাওয়ার তার মধ্যে কেমন করে আসছে। তো আমরাও এটা চিন্তা করছিলাম যে তৃণমূল কি এই ধরনের একটা খুলেআম ছাড় দিয়ে রেখেছে। তো পরবর্তীতে দেখলাম যে তৃণমূল লাত মেরে বের করে দিয়েছে তাকে দল থেকে। একদম সঠিক কাজ করেছে। আর শুধু সেটাই না, এই ধরনের যারা লোকেরা উস্কানি দেওয়ার চেষ্টা করবে যে ভারতবর্ষে আবার বাবরি মসজিদ আমার দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে, যেটা আমরা জানি যে অযোধ্যায় দীর্ঘদিনের একটা এই নিয়ে বিবাদিত বিষয় ছিল যে 6ই ডিসেম্বর এই ডেটটাকে আবার সিলেক্ট করেছে ঠিক চিন্তা ভাবনা করে নিয়ে, যে যেই দিনে আমরা জানি যে উত্তরপ্রদেশের অযোধ্যায় সেই বাবরি ঢাঁচা ভাঙার যে বিষয়টা আমরা জানি, ইতিহাসটা জানি, যারা লক্ষ লক্ষ রাম ভক্ত যারা করসেবকরা রয়েছে তারা একসঙ্গে মার্চ করে নিয়ে বাবরি ঢাঁচাকে সেখানে ভূপাতিত করে এবং তারপরে দীর্ঘ আইনি লড়াই এবং সুপ্রিম কোর্ট অবশেষে তার জাস্টিফিকেশন জানায় এবং সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়, শিলান্যাসও করা হয়েছে সেই রাম মন্দির। আপনারা সবাই জানেন যে ভক্তের ঢল সেখানে নেমেছে। তো এই বিতর্কিত বিষয়টা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বা রায়ে সম্পূর্ণ মীমাংসা হয়ে গেছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট ক্লোজ হয়ে গেছে, এটা ইতিহাসের পাতায় চলে গেছে। আবার এই ভদ্রলোক তিনি ভারতবর্ষের রাজনীতিতে এই বিষয়টাকে আবার ঘুরিয়ে আনতে যাচ্ছে, যাতে আরেকটা সাম্প্রদায়িক বড় বৃহত্তর দাঙ্গা তার তিনি দেখার বা উপভোগ করার চেষ্টা করছিলেন নাকি। এই ধরনের বিষয় আমাদের মাথাতেও আসছিল যে কেন তার বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন কেন হচ্ছে না, বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন হোক বা তার দলীয় অ্যাকশন কেন হচ্ছে না। তো যাই হোক, এন্ড অফ দ্য ডে একটা দলীয় বৃহত্তর অ্যাকশন আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখার অপেক্ষায় রয়েছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকশন কোনো হচ্ছে কি না, কারণ যিনি খুলেআম যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে যে সমস্ত পুলিশ অফিসাররা তাদেরকে এইভাবে খুলেআম এই ধরনের ভাষায় বক্তব্য দিয়েছেন, এইভাবে একটা চমকানি দিচ্ছেন আর কি, কে তিনি, এত বড় পাওয়ার কি করে আসে তার মধ্যে। যারা ল অ্যান্ড অর্ডারকে দেখছেন, মেনটেন করছেন, তাদের বিরুদ্ধে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া, তাও আবার খুলেআম প্রেসকে বাইট দিয়ে। তো অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি ধরনের, বা রাজ্যের যে হোম ডিপার্টমেন্ট রয়েছে তাদের পক্ষ থেকে কী ধরনের অ্যাকশন তার উপরে আসে, সেটা আমরা দেখার অপেক্ষায় অবশ্যই বসে রয়েছি। এবং তার সঙ্গে অবশ্যই এটা যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাজ্যের, মমতা ব্যানার্জি, তার কাছে এইটুকু অন্তপক্ষে বলবো যে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা এই ধরনের লোকজন, এক দুজন লোকজনের মারফত যাতে কোনো কারণে ডিস্ট্রয় না হয়, তার জন্য যত রকমের করা অ্যাকশন নেওয়ার সেটা অবশ্যই নেওয়া প্রয়োজন রয়েছে। এটা প্রত্যেকটা রাজ্যবাসী চাইছে। কারণ আর যারা এই ধরনের হুমায়ুন কবিরের মতো লোকেদের সাপোর্ট করছে তাদেরকেও বলবো যে দেখুন, ওই ঠান্ডা ঘরে বসে দু চারটে বক্তব্য দিয়ে এই ধরনের লোকেদের মধ্যে একটা গরমাগরম পরিস্থিতি তৈরি করে দিয়ে নিজেদের মধ্যে একটা ঝামেলা গণ্ডগোল লাগিয়ে দিয়ে সেই লোকগুলো নিজের রাজনৈতিক ফায়দাটা তো ঠিক গুছিয়ে নিতে পারে, আপনার আমার কোনো ফায়দা নেই এতে। এতে কী হবে জানেন? সাধারণ মানুষের ক্ষতি হবে। যদি কোনো রকম সাম্প্রদায়িক একটা কি বলা যায়, যে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক বা সাম্প্রদায়িক একটা ভয়ঙ্কর কোনো বাতাবরণ যদি তৈরি হয় এই সমস্ত বক্তব্যের বা জেরে, বা এই ধরনের নেতাগুলোর বিভিন্ন সুশ্রুরিতে বা উস্কানিতে যদি এই ধরনের কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তার যে সাফারার হয় তারা কিন্তু সাধারণ মানুষ, ইন জেনারেল পাবলিক, তারা অনেকের ক্ষতি হয়। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সে আমরা মুর্শিদাবাদের বুকেও একাধিক এরকম ঘটনা দেখেছি। এছাড়াও বারাসাত, বসিরহাট, ধুলাগড়ের মতো একাধিক কাণ্ড আমাদের সামনে উঠে এসে বর্তমানে সাম্প্রতিক সময়ে এই ধরনের মুর্শিদাবাদের বুকেই এমন এমন ঘটনা ঘটেছে যেখানে ঘর ছাড়া হতে হয়েছে স্থানীয় লোকেদেরই। তাতে কোন রাজনৈতিক বড় তাবড় নেতার কি এসে গেছে? কিচ্ছু এসে যায়নি। এফেক্টেড হয়েছে হলো স্থানীয় যারা খুব দরিদ্র খেটে খাওয়া লোকেরা রয়েছেন, তারা এফেক্টেড হয়েছে, তাদের বাড়ি ঘর দোকান পাট সর্বস্ব চলে গেছে এই ঝামেলার মাঝখানে পড়ে। অতএব এতে কিন্তু ফায়দা কখনোই সাধারণ মানুষের না, কিন্তু এই ধরনের যারা সুশ্রুতি দেওয়া লোকজন থাকে না, তাদের কিন্তু যথেষ্ট রাজনৈতিক ফায়দা রয়েছে এবং তারা সেই ধান্দাতেই এই ধরনের বিষয় ময়দানে নামেন। তো যাই হোক, বিষয়টা সামনে আনার দরকার ছিল, আনলাম। আপনাদের অভিমত অবশ্যই জানাবেন। এবং এই দৃষ্টিভঙ্গিটা, আমি যে দৃষ্টিভঙ্গিটা আপনাদের সামনে আনলাম সেটা সঠিক না ভুল, সেটা আপনাদের কি বিচার রয়েছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন।